আমার পেছনে তেলের পাম্পে বাইক এবং গাড়ির এই লম্বা লাইনটাকে আপনি হয়তো শুধুমাত্র তেলের সংকট ভাবছেন, কিন্তু এটা একটা ভয়াবহ চেইন রিঅ্যাকশনের শুরু। আপনিও তো মনে করতে পারেন যে আমার তো পার্সোনাল বাইক বা পার্সোনাল গাড়ি নেই, তো আমাকে তেলের পাম্পে এরকম লম্বা লাইনের জন্য দাঁড়াতে হবে না। অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ইন্টার কানেক্টেড। মিডল ইস্টে তেলের এই ক্রাইসিসটা যদি কন্টিনিউ হতে থাকে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফে, আপনার আমার জবে, আমাদের ব্যবসাতে, সব জায়গাতে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকলে আপনি দেখতে পাবেন কিভাবে করে আমরা এই তেলের ক্রাইসিসের সময় কিছু শর্ট টার্ম স্ট্র্যাটেজি এবং কিছু লং টার্ম স্ট্র্যাটেজি গ্রহণ করে এখান থেকে পরিত্রাণের ব্যবস্থা করতে পারি বা চেষ্টা করতে পারি। আমরা জানি মিডল ইস্টে সংঘাতের কারণে স্ট্রেইট অফ হরমুজে জাহাজ চলাচলে একটা রেস্ট্রিকশন এসেছে, যেখান দিয়ে ওয়ার্ল্ডে 20% তেল পারাপার হয় জাহাজে করে। বাংলাদেশ অত্যন্ত আমদানি নির্ভর একটা কান্ট্রি, যেখানে আমরা 95% তেল বা জ্বালানি আসলে আমদানি করে থাকি, এবং হরমুজ দিয়ে আমাদের প্রায় 100% তেল এখান থেকেই আসে। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে যখন জাহাজ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের তেলের একটা মারাত্মক ক্রাইসিস শুরু হচ্ছে। তেল যখন না থাকবে, যখন তেল পাওয়া যাবে না, তখন আসলে কোথায় প্রবলেম হবে? আমাদের ট্রান্সপোর্টেশন বাধাগ্রস্ত হবে, আমাদের লজিস্টিক অপারেশন সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হবে, প্রোডাক্ট পরিবহনের খরচ বেড়ে যাবে, আলটিমেটলি জিনিসপত্রের দাম বাড়বে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রেরও দাম বেড়ে যেতে পারে। অর্থাৎ আপনি আজকে যে জিনিসটা এক মাসে 5,000 টাকাতে কিনতে পারছেন, এই তেলের দামের বৃদ্ধির কারণে সেখানে আপনি হয়তো 7,000 টাকা দিয়েও সেই পরিমাণ জিনিস কিনতে পারবেন না। এর ফলে দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকবে, ইনফ্লেশন, এমনকি আস্তে আস্তে রিসেশনও কিন্তু শুরু হয়ে যেতে পারে। আমাদের লং টার্ম এবং শর্ট টার্ম দুই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আসলে কাজ করতে হবে। ন্যাশনাল লেভেলে সরকার অলরেডি অল্টারনেটিভ সোর্স থেকে তেল আমদানি করার চেষ্টা করছে। এর পাশাপাশি কৃচ্ছ্রতা সাধন করার নির্দেশনা আসছে। পাশাপাশি আমাদের করোনার সময়ের মতো হাইব্রিড স্কুল বা ওয়ার্ক ফ্রম হোম, এই ধরনের প্ল্যানগুলো এখন আসছে, এবং একই সাথে আমাদেরকে বড় বড় প্রজেক্টের কথা চিন্তা করতে হবে। যেমন রিনিউয়েবল এনার্জির কোনো সোর্স, আমরা যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেরকম আমাদের রূপপুরে একটা হচ্ছে, এরকম কোনো কিছু সোলার ইনফ্রাস্ট্রাকচার, এরকম ইন্ডাস্ট্রিগুলো আমরা ফার্দার গ্রো করার চিন্তা ভাবনা করতে পারি। কারণ তেলের উপরে ডিপেন্ডেন্সি কমানো ছাড়া এই প্রবলেম থেকে বের হওয়ার কোনো সাস্টেনেবল লং টার্ম স্ট্র্যাটেজি নেই। এখন আসি পার্সোনাল লেভেলে, আমরা ব্যক্তিগত পর্যায়ে কি কি করতে পারি, এরকম 3টা জিনিস আমি বলবো। প্রথমত, কামিং রিসেশন অথবা আমাদের যে কোনো ধরনের ইনফ্লেশন, এগুলোর কথা মাথায় রেখে ব্যক্তিগত খরচটাকে কন্ট্রোল করতে হবে। অযথা খরচ করা, আননেসেসারি স্পেন্ডিং, এগুলোকে আমাদেরকে এখন কন্ট্রোল করতে হবে। নাম্বার 2, আমাদেরকে ট্রান্সপোর্টেশনের ব্যবহারে সতর্ক হতে হবে। যতটা পারা যায় প্রয়োজনে পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করা, অপ্রয়োজনে ঘোরাঘুরি না করা, একটা ভেহিকল মাল্টিপল পিপল ব্যবহার করা, এই কাজটা করতে হবে। এবং নাম্বার 3, আমাদেরকে আসলে অল্টারনেটিভ ট্রান্সপোর্টেশন অপশনসগুলো এক্সপ্লোর করতে হবে। অনেকেই এখন শর্ট ডিস্টেন্সে সাইক্লিং শুরু করেছেন, হুইচ ইজ গ্রেট। আর গ্লোবালি একটা ম্যাসিভ শিফট আসছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল বা ইভির ব্যবহারে। ইন্ডিয়া, চায়নার মতো নেক্সট সুপার পাওয়ার, তারা কিন্তু এই পরিবর্তনটাকে বুঝতে পেরেছে এবং তারা এটাকে গ্র্যাব করে নিচ্ছে। আমরা 2025 সালে যদি চায়নার টোটাল কার সেলস দেখি, তার 53% হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকেল, নতুন গাড়ির। ইন্ডিয়াতে 2025 সালে যে পরিমাণে ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে, তা আগের বছরের তুলনায় ডাবল। অর্থাৎ তারা এখন অয়েল ডিপেন্ডেন্সি কমিয়ে ইলেকট্রিক্যাল ভেহিকেল বা অল্টারনেটিভ যে সোর্সগুলো আছে সেগুলোর দিকে ফোকাস করতে শুরু করেছে। ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কথা বলতে বলতে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। কিছুদিন আগে আমি দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে ঘুরতে গিয়ে একটা ইলেকট্রিক বাইকের শোরুম দেখেছিলাম, এবং কেন এরকম একটা লাক্সারি রিসোর্টে একটা ইলেকট্রিক বাইকের শোরুম রাখা আছে, এটার একটা মার্কেট এবং স্ট্র্যাটেজিক অ্যাঙ্গেল থেকে একটা ভিডিও করেছিলাম। এই ভিডিওটা দেখার পরে বেস্ট ইলেকট্রনিক্সের কর্ণধার তাহমিদ ভাই আমাকে মেসেঞ্জারে নক করেন, এবং আমাদের ইভি নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। এই আলোচনার মধ্যে উনি আমাকে একটা ইন্টারেস্টিং তথ্য দেন, যেটাতে আমি অনেস্টলি বেশ সারপ্রাইজড হই। তামিম ভাই আমাকে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে ইনভাইট করেছেন। চলেন আমরা শোরুমে যে সেই ইন্টারেস্টিং তথ্যটা আপনার সাথে শেয়ার করি। বেস্ট ইলেকট্রনিক্সের বাসাবোর শোরুমের দিকে যেতে যেতে আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। গত বছর আমি আমার গাড়িতে সিএনজি থেকে এলপিজি কনভার্সন করিয়েছিলাম, এবং সেই সাথে তেল তো আছেই। সো এই বছর আমার তেলের ক্রাইসিসের সময় খুব একটা বেশি লাইন ধরার প্রয়োজন হয়নি, যেহেতু এলপিজি মোটামুটি অ্যাভেলেবল, এবং রোজার মাঝখানেই আমি একবার ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়েছিলাম।
কিন্তু আমার আশেপাশে যাদের পার্সোনাল কার আছে বা বাইক রয়েছে তারা কিন্তু এই তেলের সংকটে অনেক বেশি সাফার করছে এবং এটা আসলে আমাদের সারা বাংলাদেশের সবাই সাফার করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন বেস্ট ইলেকট্রনিক্সের বাসাবো শোরুমে চলে এসেছি। আমি সবসময় জানতাম বেস্ট ইলেকট্রনিক্স মানেই হচ্ছে টিভি, ফ্রিজ, এসি, হোম অ্যাপ্লায়েন্স, গ্যাজেট এসব। কিন্তু আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে বেস্ট ইলেকট্রনিক্স এখন তাদের শোরুমে ইলেকট্রিক বাইক সেল করছে। একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমার কাছে এই মুভটা অসাধারণ লেগেছে। এটা একটা স্মার্ট ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি। বেস্ট ইলেকট্রনিক্স তাদের এক্সিস্টিং শোরুম নেটওয়ার্কটাকে একটা ইভি অ্যাডপশনের এন্ট্রি পয়েন্ট বানিয়ে ফেলেছে। অর্থাৎ মানুষ ফ্রিজ, টিভি, এসি কিনতে এসে ইলেকট্রিক ভেহিকেল দেখতে পাবে। বেস্ট ইলেকট্রনিক্স শুধু একটা ব্র্যান্ড না, রিভো, জুলং, আইমা, লুয়ান, মাল্টিপল টপ ইলেকট্রিক বাইক ব্র্যান্ড এখানে রেখেছে। দিস ইজ পিওর কনভিনিয়েন্স প্লাস অ্যাক্সেসিবিলিটি। আপনি চাইলে এই ইলেকট্রিক বাইকগুলো এক্সপ্লোর করতে পারেন। আমি কমেন্টে শোরুমের লোকেশন, গুগল ম্যাপ, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবো। তেলের এই ক্রাইসিস আমাদের একটা জিনিস পরিষ্কারভাবে শেখাচ্ছে, সেটা হচ্ছে শর্ট টার্ম স্ট্র্যাটেজির পাশাপাশি লং টার্ম স্ট্র্যাটেজি এবং মাইন্ডসেটের শিফট দরকার। বর্তমানের এই ফুয়েল ক্রাইসিস এবং ই বাইক নিয়ে আপনার থটস কি কমেন্টে শেয়ার করুন। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।